মাতৃত্ব যেরকম ভয়ঙ্কর রকমের সুন্দর, ঠিক তেমনই ভয়ঙ্কর রকমের কষ্টের। একটা মেয়ে থেকে মা হয়ে ওঠা, মা হওয়ার পর সন্তান, সংসার, সেই সাথে নিজের যদি ছোটোখাটো কোনো স্বপ্ন থাকে সেগুলো পূরণ করা, সেটা যে কতটা কষ্টের এটা শুধুমাত্র একটা মাই ভালো করে জানে। 2 বাচ্চা নিয়ে কিভাবে আমি সংসার এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখছি, সংসার সকল কাজকর্ম সামলাচ্ছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই খুব বেশি ভালো লাগে। এখানে হচ্ছে বিকালবেলা আজকের ভিডিওটা শুরু করেছি, তো ভাবলাম বিকাল থেকেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করা যাক। সকালের অংশ তো শেয়ার করাই হয়। তো এখানে হচ্ছে মোটামুটি 5টার মতো বাজে, সেই সময় মূলত আমি ক্যামেরাটা অন করেছি। এতক্ষণ কিন্তু রোজাকে পড়িয়েছি, ও আজকে দুপুরবেলা ঘুমায়নি। আর শোভানা বেবিও আজকে সকাল থেকে ওইভাবে ঘুমাচ্ছে না, খুব বেশি একটু বিরক্ত করছে। বিরক্ত বলতে কি, কোলে করে রাখলে কোনো সমস্যা নেই, তবে শুয়ে দিলে একদমই থাকছে না, আর ঘুমও আসছে না। সব কিছু মিলে একটু কষ্টই হয়ে যাচ্ছে। তো ওকে নিয়েই আমি এতক্ষণ ছিলাম। তো আর হচ্ছে রোজাকে পড়াশোনাটা করাচ্ছিলাম। আর শুধু যে শোভানা বেবিকে রাখি তা না, তার পাশাপাশি কত যে কাজ করি সেগুলো আর নাই বলি। ওগুলো আসলে দৈনন্দিন জীবনে আমাদেরকে করতে হয়, ওগুলোর হিসাব মিলাতে গেলে জীবন অনেক বেশি কষ্টের হয়ে যাবে। তো দুইজনকে উঠিয়ে সোফাতে একটু বসিয়ে দিয়েছিলাম, আর রোজাকে বলেছিলাম আপুকে একটু কোলে নাও, আমি হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে দিই। যেহেতু দুপুরের পর থেকে বিছানায় ছিলাম, বিছানার অবস্থা খুবই খারাপ ছিল। আর এই যে দেখেন, আমাকে দেখা মাত্রই ছোট মেয়েটা হচ্ছে কোলে ওঠার জন্য কান্না শুরু করে দিচ্ছে। তো রোজাকে বলছিলাম যে না, আমি এখন ওকে নিব না, তুমি হচ্ছে ওকে একটু সামলাও। আমি অনেকগুলো কাপড় চোপড় আছে কালকের ধোয়া, তো সেগুলো আর ভাঁজ করার সময় পাইনি, তো সেগুলো এখন আমি ভাঁজ করে নিব। আর আজকের ধুয়ে দেওয়া কাপড় চোপড় ছাদে অনেকগুলো আছে, সেগুলোও আনবো, কারণ দুটো মিলে দেখা গেছে অনেক বেশি হয়ে যাবে। তো এগুলো ভাঁজ করে নিলে ওগুলো আবার যে কোনো এক টাইমে সন্ধ্যার পর বা কালকে আবার ভাঁজ করে নিতে পারবো। এখন তো আসলে সব কাজ ওইরকম টাইম মেনটেন করে সাথেরটা সাথে হয় না। আর আজকে হচ্ছে আমাকে আবার তেলও বানাতে হবে, অনেক কাজ আছে, অনেক ঝামেলা। তেল যত যা ছিল সব স্টক শেষ হয়ে গিয়েছে, আবার নতুন করে স্টক করতে হবে। তো এখানে হচ্ছে বালতির মধ্যে সবগুলো কাপড় রেখে দিয়েছিলাম, ছাদে থেকে উঠিয়ে নিয়ে এসে। তো সে কারণে কিন্তু কাপড়গুলো একটু খোঁচা মোচা হয়ে গেছে। তো এগুলো আবার সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছে, আস্তে আস্তে আবার এগুলো ভাঁজটা ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে আর কি। তবে এর মধ্যে এত বেশি কান্না শুরু করে দিয়েছে শোভানা বেবি, তাকে কোনোভাবেই আর রোজার কাছে রাখা যাচ্ছিল না। পরবর্তীতে আমি হচ্ছে আবার ওকে ওই রুমের বিছানাতে শুয়ে দিয়েছিলাম, আমাদের সেকেন্ড বেডরুমে শুয়ে দিয়েছিলাম। আর রোজাকে বলছিলাম তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে খেলা করো, ও হচ্ছে তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখবে। তবে মেয়েটা সেভাবেও থাকছিল না, তো সেই কারণে আমি দ্রুতই মূলত এগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে ওকে হচ্ছে কোলে তুলে নিব। তারপরে যতটুকু যা কাজ আছে কোলে করেই যতটুকু পারবো ততটুকুই করব। আর বাদবাকিটা হচ্ছে সন্ধ্যার পর ওর বাবা আসলে ওর বাবার কাছে দিয়ে আবার করতে হবে। আসলে এখন কি বলবো, বাচ্চার মায়েদের জীবনটাই আসলে এরকম। বাচ্চা যেদিন থেকে আসলে একটা মায়ের গর্ভে আসে সেদিন থেকে শুরু হয় মায়ের কষ্টের জার্নি। আর সব কষ্টের জার্নির মধ্যে হচ্ছে মধুর সময় হচ্ছে যখন সে বাচ্চাটাকে কোলে পায়। তো সেই সময়টা অনেক বেশি মধুর, তবে মধুর হলেও তখন থেকে আবার নতুন একটা জার্নি শুরু হয় একটা মায়ের, একটা বাচ্চা বড় করে তোলা পর্যন্ত। আমার মনে হয় বাচ্চা নিয়ে একটা মার যে টেনশন, এটা মৃত্যু ব্যতীত কোনো কিছুই আসলে আটকাতে পারবে না। কারণ আমরা যেরকম বড় হয়ে গিয়েছি, আমাদের বিয়ে শাদী দিয়ে দিয়েছে, তারপরও কিন্তু আমার আব্বু আম্মুর আমারকে নিয়ে টেনশনের শেষ নেই। সেরকম কোনো মা বাবারই আসলে তার বাচ্চা কাচ্চাকে নিয়ে টেনশনের শেষ নেই। আমরা কেমন আছি না আছি, কখন কি করছি, সব সময় ফোনে আমাদের খোঁজ খবর তারা নিচ্ছে। তারপরেও কিন্তু তারা ভালোবাসা থেকে কখনোই কিন্তু আমাদের টেনশন দূর করতে পারে না। তো আমি মনে করি যে আমারও যেহেতু 2টা বেবি হয়েছে, তো আমার পক্ষেও সম্ভব না বাচ্চাদের টেনশন দূর করা। তো মৃত্যু ব্যতীত আসলে কোনো কিছুই বাচ্চাদের যে টেনশন এটা আর দূর করতে পারবে না, সারা জীবন এটা বয়েই চলতে হবে।
এই যে এখানে একটা আপু কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল ক্যাথিডলের এই ক্রিমটার কথা, এটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা মূলত ক্রিম না, এটা হচ্ছে সানস্ক্রিন। আপু তো স্নো মনে করেছিল, এটা আসলে স্নো না, এটা হচ্ছে সানস্ক্রিন। এটা খুবই ভালো কাজ করে। আমি হচ্ছে এটা লাগাই দিনে আসলে 2বার বা 3বার লাগানো যায়। মোট কথা হচ্ছে সানস্ক্রিন তো 4 ঘন্টা পর পর লাগানো যায়। তো আমি আসলে এতবার তো লাগাই না, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবার লাগাই কিচেনে যাওয়ার আগে, আর হচ্ছে দুপুরবেলা গোসলের পর দেখা গেছে একবার লাগাই। তো এই 2বারই লাগাই, আর হচ্ছে লাগাই না। আর আপু জিজ্ঞেস করেছিল যে এই সানস্ক্রিনটা হচ্ছে কত টাকা দাম। এটা হচ্ছে আমি 450 টাকা দিয়ে নিয়েছিলাম। তো আমি আর হচ্ছে এটা প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি আরও একটা নিয়েছি, সেটাও ইউজ করি মাঝে মাঝে। আমার কাছে বেশ ভালোই লাগে এই সানস্ক্রিনটা, আর আমার স্কিনের সাথে খুব ভালো যায়ও। তো আশা করি আপু তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছো। তো এখন হচ্ছে আমি সুভানা বেবিকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিয়েছি, আর এখন হচ্ছে ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ ও রোজা যেহেতু এখানে পড়াশোনা করেছে, আবার টুকটাক কিছু খাবারও খেয়েছে। সব কিছু মিলিয়ে বাচ্চার ঘর বুঝতেই পারছেন তিনি যে কয়বার ঝাড়ু দিতে হয় তার কোনো হিসাব নেই। তবে পাপোশগুলো উঠিয়ে যে একটু ঝাড়ু দিব, মানে একটু ঝাড়া দিয়ে, সেটার আর কোনো সুযোগ নেই, কারণ আমার ছোট বুড়িটা আমার কোলে উঠে বসে আছে। তো ওনার পায়ে হচ্ছে আজকে আবার ছোট ছোট একজোড়া জুতা পরিয়ে দিয়েছি, দেখলাম মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। তো এখন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পর আমি ছাদে এসেছি, কারণ ও হচ্ছে আর কোনোভাবেই থাকতে চাচ্ছিল না, কারণ ওকে হচ্ছে কোলে নিয়ে আমি কাজগুলো করছিলাম। ও তো আসলে কুলের মধ্যে ওইভাবে আরাম পাচ্ছিল না। তো ভাবলাম যে ছাদে যাই, ছাদে গিয়ে একটু কাপড় চোপড় উঠিয়ে 10টা মিনিট একটু বসবো। আর বাহিরের পরিবেশ দেখলে, আমাদের পাশের ফ্ল্যাটের বাচ্চারাও ছাদে যায়, গিয়ে রোজার সাথে খেলা করে, দেখা গেছে ওদের দেখলে বাবুও খুশি হয়, সুন্দর হাসে। তো ভাবলাম একটু মানে ছাদে থেকেই ঘুরে আসি, তো তাই এসেছি। আর এদিক থেকে আমার জবা গাছে সুন্দর কলি এসেছে, অনেকগুলো কলি এসেছে, তবে একটা কিন্তু একদম প্রায় ফোটার অবস্থা হয়ে গিয়েছে। আমি তো অর্গানিক হেয়ার অয়েল বানানোর জন্য এখানে জবা গাছ, মেহেদি গাছ লাগিয়েছি, তবে এগুলো কিন্তু এখনও আমাকে পর্যাপ্ত বেকআপ দিচ্ছে না। এগুলো মাত্র আমি একবার উঠিয়েছিলাম, মানে একবার তেল বানানোর কাজে আমার লেগেছিল। এরপরে আগে পরে যতবার তেল বানিয়েছি প্রত্যেকবারই কিন্তু আমাকে এগুলো অন্য অন্য জায়গা থেকেই কালেক্ট করতে হচ্ছে। তো আস্তে আস্তে গাছগুলো যখন বড় হবে তখন আমার জন্য অনেকটা সুবিধা হবে। তো আপনারা যারা মানে চুলের সমস্যায় ভুগছেন, চুল পড়া বন্ধ করতে চান, চুল সিল্কি করতে চান, দ্রুত চুল মানে লম্বা করতে চান, খুশকি দূর করতে চান, চুলের আগা ফাটা থেকে শুরু করে নতুন চুল গজানো, মোট কথা চুলের যত সমস্যা আছে সব কিছু দূর করবে আমাদের এই একটি হেয়ার অয়েল। এটা হচ্ছে 250 মিলির একটা বোতল। তো আমি জানি এখনকার যুগে প্রায় আপুদেরই এই সমস্যা। তো আপনারা একবার হলেও আমাকে ট্রাস্ট করে দেখতে পারেন। আমি 35টা উপকরণ দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটা বানিয়ে থাকি, আর এটা এত বেশি কার্যকারিতা মানে যারা ব্যবহার করছে তারাই শুধুমাত্র জানে। তো আপনারা একবার হলেও ব্যবহার করবেন, আশা করি আপনাদের সব ধরনের উপকার আসবে। অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কল করতে পারেন, সেই সাথে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও নক দিয়ে আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন। আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি, আর অগ্রিম কোনো টাকা নেই না। আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরেই মূলত নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই প্রশ্ন করেন এই তেলটা মূলত কোন তেল দিয়ে বানানো হয়। এটা মূলত নারিকেল তেল দিয়ে বানানো হয়, খুব ভালো মানের ভালো ব্র্যান্ডের নারিকেল তেল দিয়ে বানানো হয়। সেই সাথে কিন্তু আরও 4-5 রকমের অয়েল এখানে মিক্সড করা হয়, আর 35টার মতো প্রাকৃতিক উপাদান মিক্সড করে এই তেলটা আমি বানিয়ে থাকি। তেলটা সত্যি অনেকটা কাজের, আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন আশা করছি। আর আপনারা বেশি একটা চিন্তা ভাবনা করে সময় নষ্ট করবেন না, কারণ সময় নষ্ট করতে করতেই কিন্তু আপনাদের মাথার অর্ধেক চুল পড়ে যাবে। তো অবশ্যই দ্রুত নিয়ে নেবেন, আর তাড়াতাড়ি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এরপর আশা রাখবো আপনারা আমার তেলের রেগুলার কাস্টমার হয়ে যাবেন। তো এখানে হচ্ছে বাসায় চলে এসেছি, রোজার বাবাও এসেছে। ওই যে বললাম আমাকে আজকে তেলও বানাতে হবে, অনেকগুলো প্রোডাক্ট আনার ছিল, সেগুলো সব কিছু নিয়ে রোজার বাবা এসে পড়েছে। আর রোজার বাবার কাছে বাবুকে দিয়ে আমি হচ্ছে রোজার বাবার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে টুকটাক কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর রাতে হচ্ছে রুটি খাওয়া হবে, সে কারণে আমি কিন্তু রুটিও বানিয়ে ফেলবো। এখনও কিন্তু সন্ধ্যার আজানটা দেয়নি। আমি যখন রুটি বানানো শুরু করেছি সেই সময় কিন্তু সন্ধ্যার আজান দিয়েছে। তবে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাসায় আসলে সব কিছু রুলস মতো হয়, যেমন 7টা থেকে 7:30টার মধ্যে সন্ধ্যার খাবারটা হয়ে যায়, আর সর্বোচ্চ 10টা থেকে 10:30টার মধ্যে সবাই বিছানাতে চলে যায়। যদি সব কাজ সারা হয়ে যায় তাহলে 9:30টার মধ্যেও কিন্তু মাঝে মাঝে বিছানাতে যাওয়া হয়, এই আর কি।
কারণ বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি ঘুমাতে নিয়ে যাওয়া যায় ততই ভালো, আর রাতের খাবার যত তাড়াতাড়ি খাওয়ানো হয় সেটাই ভালো। অনেক রাত করে ঘুমানো, সেই সাথে রাতের খাবার অনেক লেট করে খাওয়া, টাইম মেনটেন না করা, মূলত এগুলো রোজার বাবা পছন্দ করে না। সেই সাথে আমার নিজেরও ভালো লাগে না। ওনার সাথে মানে যখন থেকে আমি থাকা শুরু করেছি তখন থেকেই টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করতে করতে মানে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে সব কিছু টাইম ধরে ধরেই হতে হবে। আমাদের বড়দের কোনো কাজ থাকলে বাচ্চাদেরকে টাইম মতো ঘুম পাড়াতে দিয়ে তারপরে কিন্তু আমার এক্সট্রা কোনো কাজ থাকলে সেগুলো আমি সেরে ফেলি, তবে ওদেরকে টাইম মতো ঘুম পাড়িয়েই তারপরে মূলত অন্য কাজগুলো করি। ওদের ঘুমাতে কোনো দেরি করি না। একজন আপু প্রশ্ন করেছিলেন রোজার বাবা কেন ডায়েট করে, কেন ক্যালোরি মেপে মেপে খাবার খায়, ওনার কোনো প্রবলেম আছে কি না। তো সে কারণেই প্রশ্নটার অ্যান্সার দিচ্ছি। না আপু, আসলে রোজার বাবার কোনো প্রবলেম নেই, তবে ওনাদের ফ্যামিলিতে সবারই গ্রোথ খুবই ভালো, খুব দ্রুত ওজন বেড়ে যায়। তো রোজার বাবা কিন্তু ডায়েট করেছে, ডায়েট করে ওজনটা কমিয়ে ফেলেছে। তো এখন হচ্ছে ক্যালোরি মেপে মেপে খাবার খাচ্ছে, সে কারণেই কিন্তু ওনার ওজনটা একদম পারফেক্ট আছে হাইট অনুযায়ী। আমি তো যেমন একটু বেশি খাওয়া দাওয়া করলেও কখনো ওজন ওইভাবে বাড়ে না, তবে রোজার বাবার ক্ষেত্রে তা না, তার ওজনটা খুবই দ্রুত বেড়ে যায়, সে কারণে তাকে মেনটেন করে চলতে হয়। তো আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।